শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সন্ধ্যায় বঙ্গভবন থেকে পাঠানো এক বিবৃতিতে রাষ্ট্রপতি বলেন, অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে। রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। আমরা বঙ্গভবনে যেতে চাই, সরাসরি শখমি রাব্বি সিদ্দিকী সেখান থেকে যোগ দিয়েছেন। এই মাত্র কেন্দ্রীয় যে সমন্বয়ক সার্জিস আলম তিনি অবস্থান নিয়েছেন, একই সাথে অন্যান্য যে সমন্বয়ক আছেন যারা তারাও আছেন। মূলত তারা 3:30টার দিকে একত্রিত হয়ে স্লোগান দিচ্ছেন। তাদের একটাই দাবি, তারা বলছেন যে এক দফা এক দাবি, শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ, অর্থাৎ রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে তারা এখানে একত্রিত হয়েছেন। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে গেছে। তিনি কখন পদত্যাগ করবেন? আজকে বিকালে, আজকে সন্ধ্যায়, রাতে, নাকি আগামীকাল? আজকে ধানমন্ডি 32 নম্বর থেকে আওয়াজ উঠছে যে এক দফা এক দাবি, চুপ্পুর পদত্যাগ, 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 চুপ্পুর পদত্যাগ। তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি সত্বর পদত্যাগ করতে হবে, এই দাবি এখন উঠেছে। তো রাষ্ট্রপতি চুপ্পু তিনি আসলে পালানোরও সুযোগ পাবেন না। 5 তলা নতুন ভবন করা হচ্ছে, উপরে যদি 5 তলা হয়, নিচে আরো 5 তলা। নিচে কেন 5 তলা করা হয়েছে? আমরা যেটা সন্দেহ করতেছি যে শেখ হাসিনা ডিজিএফআই আপনার পুলিশ দিয়ে যে আয়নাঘরগুলো পরিচালনা করতেছিল, সেগুলো আড়ালে, তারাও প্রশাসনেরও আড়ালে, তাদের যে বিশ্বস্ত প্রশাসন আছে তাদেরও আড়ালে নিজের দলীয় নেতাকর্মীর মাধ্যমে একটা আয়নাঘর। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থান ব্যাটাটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা হচ্ছে। উপরে যদি 5 তলা হয়, নিচে আরো 5 তলা। নিচে কেন 5 তলা করা হয়েছে? আমরা যেটা সন্দেহ করতেছি যে শেখ হাসিনা ডিজিএফআই আপনার পুলিশ দিয়ে যে আয়নাঘরগুলো পরিচালনা করতেছিল, সেগুলো আড়ালে, তারাও প্রশাসনেরও আড়ালে, তাদের যে বিশ্বস্ত প্রশাসন আছে তাদেরও আড়ালে নিজের দলীয় নেতাকর্মীর মাধ্যমে একটা আয়নাঘর সে। দর্শক, ধানমন্ডি 32-এ সন্ধান মিলেছে আয়নাঘরের, এমন সংবাদ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এবং সেই আয়নাঘরটি দেখতে কেমন এবং সেটি আপনাদেরকে দেখানোর জন্য মূলত কি সেটি আয়নাঘর কিনা বা সেটি আসলে দেখতে কেমন সেটি দেখার জন্য কিন্তু এই মুহূর্তে ধানমন্ডির 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে এসে পৌঁছেছে এবং দেখানোর চেষ্টা করছি যে আয়নাঘরের কথা বলা হচ্ছে এবং যে আয়নাঘর নিয়ে তুলপাড় শুরু হয়েছে, সে ঘরটি আসলে দেখতে কেমন এবং আদৌ থেকে সেটি আয়নাঘর কিনা সেটি দেখার জন্য কিন্তু এই মুহূর্তে এবং আপনাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে ধানমন্ডি 32 শেখ মুজিবুর রহমানের বাসভবনে একটি ভয়ানক গর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অনেক গভীর দেখা যাচ্ছে। পাশাপাশি আরো একটি গর্ত দেখতে পাচ্ছি এবং এটিও কিন্তু অত্যন্ত গভীর। একটু কথা বলি আপনার সাথে, আয়নাঘর কিনা ধরতে হবে। এটা আয়নাঘরের মধ্যে লাগতেছে, কারণ ইতিপূর্বে যেখানে দেখছি আমরা ওখানে মনে হচ্ছে যে আয়নাঘরের যে সুরঙ্গ সিস্টেম, এটা তো সেই সুরঙ্গ সিস্টেমই করা হয়েছে। ওখানে যা দেখতেছি মনে হচ্ছে যে আয়নাঘরে আর কি, কিন্তু সঠিক আমরা জানি না, কিন্তু মনে হচ্ছে আয়নাঘরের মতো আর কি। নিচে অনেক গভীর, আবার ছোট ছোট সুরঙ্গ আছে, ওই পাশে 2টা সুরঙ্গ, এই পাশে সুরঙ্গ, আবার নিচে মনে করেন যে যা দেখা যাচ্ছে আয়নাঘরের মধ্যে লাগতেছে। সরকার তো বিভিন্ন জায়গায় আয়নাঘর বানাইছে, আয়নাঘর বানাই আবার মানুষকে শাস্তিও দিচ্ছে, বহুত লোককে শাস্তি দিয়েছে। কারণ আপনি দেখেন, একটা 5 তলা নতুন ভবন করা হচ্ছে, উপরে যদি 5 তলা হয়, নিচে আরো 5 তলা। নিচে কেন 5 তলা করা হয়েছে? আমরা যেটা সন্দেহ করতেছি যে শেখ হাসিনা ডিজিএফআই আপনার পুলিশ দিয়ে যে আয়নাঘরগুলো পরিচালনা করতেছিল, সেগুলো আড়ালে, তারাও প্রশাসনেরও আড়ালে, তাদের যে বিশ্বস্ত প্রশাসন আছে তাদেরও আড়ালে নিজের দলীয় নেতাকর্মীর মাধ্যমে একটা আয়নাঘর সে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছিল। পানিতে ভরপুর, ভিতরে কি আছে সেটা আমরা এখনো জানতে পারতেছি না। আমরা প্রশাসনকে বলবো সেগুলো খুঁজে দেখতে কি আছে এটার ভিতরে। আপনার মনে হয় আপনারা গেলে দেখতে পারবেন যে এখানে 3 তলা এবং 4 তলা অনেকগুলো এখানে রুম আছে, অনেকগুলো রুম আছে, রুমের ভিতরে অনেক পানি আছে। পানির জন্য আমরা যাইতে পারি না, যতটুকু সম্ভব আমরা নিচে নামছি, অনেকগুলো রুম আছে। আমরা নিচে ঢুকছি আন্ডারগ্রাউন্ডের নিচে কোনো গাড়ি পার্কিং নাই, এখানে খাড়া সিঁড়ি
এটাই একটা আয়নাঘর, হয়তো এখানে নতুন সিস্টেম করছিল। আমাদের এই জুলাইয়ের আন্দোলনে যারা ছিল বা জুলাই আন্দোলন যারা করছে এদেরকে হত্যা করে হয়তো এখানে রাখার একটা সিস্টেম করছে। যদি জুলাই আন্দোলন সফল না হইতো তাহলে দেশের জনগণ ছাত্র যা আছে এদেরকে হত্যা করে এখানেই রাখা হয়। এখানে ছোট ছোট রুম আছে, পানির নিচেও রুম আছে। দেখেন আপনি ওই যে খাড়া সিঁড়ি দেখা যাইতেছে, এই যে খাড়া সিঁড়ি দেখা যাইতেছে, এই সিঁড়ির নিচে আপনার রুম আছে। এখানে পানি দিয়ে দোসররা পানি দিয়ে ভরে রাখছে। এটা একটা নতুন আইনগর সৃষ্টি করছে। তারা জানছিল যে আমরা 141 টা পর্যন্ত থাকবো, এই জন্য নতুন আইনগর এখানে একটা তৈরি করছে। এখানে নিচে এখন 2 তলা খোলার নিচে এখনো আছে। এটা নির্মাণ কাজ শেষ করতে পারে না, ওরা তো শেষ ঘন্টা বেজে গেছে। এই জন্য নতুন আইনগরটাও চালু করতে পারে নাই। এটা গাড়ির পার্কিং আন্ডারগ্রাউন্ড মানুষের 2 তলা থাকতে পারে, মানুষের 2 তলা থাকতে পারে, কিন্তু 2 তলা ওদিকে কোনো আয়নাগর থাকতে পারে না, আন্ডারগ্রাউন্ড থাকতে পারে না। এরকম একটা হইতে পারে আয়নাঘর, এরকম একটা, এটা গুজব ধরা যায় না, গুজবের একটা সিস্টেম থাকে, কিন্তু এটা গুজব ধরা যায় না। এটা একটা দ্বিতীয় আয়নাঘর হতে পারে। এটার নিচে একটা, কেউ বলছেন আয়নাঘর, কেউ বলছে গুজব। এখন আপনি কি বলবেন? এটা আমি আয়নাঘরই ধরতে পারি অবশ্যই। আমি যতদূর দেখলাম সেটা তো মনে হচ্ছে যে আয়নাঘর। আমরা শাসিরার যে কার্যক্রম বা আয়নাঘরের যে দৃশ্যগুলো দেখছি, যে ভয়ঙ্কর দৃশ্য, আমার কাছে দেখে মনে হচ্ছে যেটা আসলে আয়নাঘর। এখানে হয়তো অগণিত মানুষকে তারা ওই সময়টাতে 5ই আগস্টের আগে যারা এখানে রাখছে, এটাই আমার কাছে মনে হচ্ছে। যে ভয়াবহ দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে, আমার কাছে সেটাই মনে হচ্ছে। এটা দেখতে দেখতে আপনার কাছে কেমন ভয়ঙ্কর, এটা একটা ভয়ঙ্কর দৃশ্য। কারণ এইরকম বিল্ডিং এর নিচে এরকম ছাড়া, এই আয়নাঘর ছাড়া আমরা যে আয়নাঘরের একটা উদাহরণ পাইছি মিডিয়ার মাধ্যমে 5 তারিখের পরে, ঠিক আছে, 5 তারিখের পরে যে আমরা আয়নাঘরের ধারণা পাইছি মিডিয়ার মাধ্যমে, তো এইটা যেটা দেখতেছি তা থেকে আমরা এটা বলতেই পারি যে এটা আয়নাঘর। এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী একটা ঝড়, তুফান, সাইক্লোন, প্লাবন যা আছে চলছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলো শক্তি এখন একত্রিত। এবার আওয়াজ উঠছে ভাই রাষ্ট্রপতির ইস্যুতে। শাহাবুদ্দিন চুপ্পু, আওয়ামী লীগ সরকারের সবাই আতঙ্কে টেনশনে দিন কাটাইলেও মোটামুটি অনেকটা ভালো অবস্থানে ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। মেন আজকে ধানমন্ডি 32 নম্বর থেকে আওয়াজ উঠছে যে আপনার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কড়া স্লোগান আমরা শুনতে পাচ্ছি। 1 দফা 1 দাবি, চুপ্পুর পদত্যাগ, 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 চুপ্পুর পদত্যাগ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা। তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি সত্বর পদত্যাগ করতে হবে, এই দাবি এখন উঠেছে। তো প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে যদি আবার উত্তাল ঢেউ, গতকালকে যেমন কোন কোন গণমাধ্যম বলছিল 50,000 থেকে 60,000, 70,000 মানুষ ধানমন্ডি 32-এ জড়ো হয়েছিল। ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি ঘরে যেভাবে অগ্নিসংযোগ, লুটপাট চলছে, এখন আজকে রাত্রে আমি জানি না কি ঘটে, এমনও হইতে পারে এই ঢেউ হঠাৎ করে পিনাকি অথবা ইলিয়াস যদি একটা স্ট্যাটাস দেন রাষ্ট্রপতির বাসভবন, আমার ধারণা মুহূর্তের মধ্যেই 50,000, 1 লক্ষ মানুষ ওইদিকে জড়ো হয়ে যাইতে পারে। আর যদি এমনটাই হয় তো রাষ্ট্রপতি চুপ্পু তিনি আসলে পালানোরও সুযোগ পাবেন না। কারণ কার্যত সেখানে সেনাবাহিনী যদি শক্তিশালী স্ট্যান্ড নেয় তাহলে এখানে গুলি ছুটতে হবে। উত্তাল জনতা গুলিরে ভয় পাচ্ছে না রাইট নাও। গতকাল গভীর রাতে গাজীপুরে খুবই অ্যালার্মিং একটা ঘটনা ঘটেছে। রিপোর্ট যেভাবে পাওয়া গেল তাতে খুব খারাপ কিছু হয়ে গেছে আমরা আশা করব সেটা হয়নি, কিন্তু তারপর এটা খুবই অ্যালার্মিং। অনেকগুলো দিক থেকে এটা দেখা যায় এবং যেটা আমাদের জন্য খুবই একটা ভয়ের বার্তা দেয়। গতকাল বেশ রাতের দিকে ফেসবুকে প্রথম আসছিল যে ওখানে রীতিমতো আমাদের স্টুডেন্টদের 2-3 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু সেটা না হলেও পরিস্থিতি যথেষ্ট খারাপ। কিন্তু যা হলো সেটা একটু আগে জানি এবং আমরা সরকারের নির্লিপ্ততা এবং সরকার যেভাবে তার কাজ চালাচ্ছেন, তারা বাংলাদেশের জন্য বড় বিপদ তৈরি করতে যাচ্ছেন। আমি এখন আর রাগ ঢাক না করে সরকারকে এই ব্যাপারগুলোতে আরো শক্তভাবে অ্যাকিউজ করতে চাই। 6 মাস পর নিশ্চয়ই
সরকারকে আর খুব সফটলি বলার জায়গা নেই। কারণ যখন দেখছি আমাদের দেশের একটা গণ অভ্যুত্থানের যে সুফল, একটা গণ অভ্যুত্থানের পরে যে ডেমোক্রেটিক ট্রানজিশন, সেটা যখন এই সরকারের অথর্বতা এবং অক্ষমতার জন্য হ্যাম্পার্ড হচ্ছে, তখন কথা বলতেই হবে। প্রথমত হেডলাইন এরকম, গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা, মাইকে ঘোষণা দিয়ে মারধরে আহত 15। নিউজটা একটু ডিটেল পুরোটা পড়ি। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এলাকাবাসী পুলিশ জানিয়েছেন, গতকাল শুক্রবার রাত 9টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান। তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর কাজী তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে পাঠান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ফুটেজে দেখা গেছে কয়েকজনকে মারধর করা হচ্ছে। আহতদের নাম আছে এখানে। সিভিল সার্জন বলেছেন 15 জনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে 3 জনের অবস্থা খারাপ বলে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ যেটা জানিয়েছে সেটা হচ্ছে, প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেন। 12-13 জন আহত হয়েছে। যেটা ইন্টারেস্টিং, সেই জায়গাটাও আসে এখানে। রাত 2:45 দিকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা ছাত্ররাঙ্গা গাজীপুরের নেতা, এই কথাগুলো খুব মন দিয়ে শুনি। শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন। দ্রুত 15-16 জন ঘটনাস্থলে চলে যান। সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে। এতে বাধা দিলে পেছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায়। তাদের হাতে রামদা সহ বিভিন্ন অস্ত্র ছিল। অন্য শিক্ষার্থীরা আসার আগেই 15 জনকে ছাদে নিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদেরকেও পেটানো হয়। এরপর মার্চ টু গাজীপুর। অনেকগুলো প্রশ্ন হচ্ছে, বয়ানের ভিন্নতা আছে। মানে বলা হচ্ছে, পুলিশ যেটা বলছে সেটা হলো ছাত্র জনতা পরিচয় দিয়ে কিছু মানুষ ওই বাড়ি ভাঙচুর করতে চায়, লুটপাট করতে চায়। খুবই সম্ভব, কারণ গত 2-3 দিনে বাংলাদেশে যা হচ্ছে এবং যেভাবে কিছু মানুষ এটাকে উস্কে গিয়েছিলেন একটা সময় এবং এটার পক্ষে সাফাই গাইছেন, এবং কেউ এটার বিরুদ্ধে একটু কথা বললেও তাকে সুশীল টুশীল বলে, এবং এটা সুশীল তো হচ্ছে সবচেয়ে ছোট গালি, আর ভয়ঙ্কর সব গালিগালাজ করে তাকে আক্রমণ করে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাতে এটা খুব স্বাভাবিক। হতেই পারে এরা ছাত্র জনতা, আবার হতেই পারে যখন এই ঘটনাগুলো ঘটে তখন কিছু পিওর চোর ডাকাত ছাত্র জনতা নাম দিয়ে এই কাজগুলো করবে। এটাই আশঙ্কার জায়গা ছিল। এটাই 32 নম্বরের ঘটনার পরপরই অন্যান্য জায়গায় যখন ঘটনা ঘটছে, 32 নম্বরের ঘটনার সাথে সাথে বাকিগুলো প্রথম দিন 3-4টা একসাথে ঘটেছে, এরপর পরের দিন ঘটলো এবং সিস্টেম্যাটিকলি ঘটতে যাচ্ছে। এবং এই রকম মবকে উস্কালে আসলে থামানো যায় না। আর ওই যে বারবার বলছি, যাদের প্রতি কন্ট্রোল আছে, যখন এটা করবেন না বলার পর যে মানুষগুলো থামবে, যে মানুষগুলো ফলো করে, এর বাইরে আরো মানুষ আছে, নানান ভেস্টেড ইন্টারেস্টের মানুষজন আছে, তারা তাদের উদ্দেশ্য সফল করতে নেমে যাবেন। সুতরাং ছাত্ররা এটা করতেই পারে, ছাত্র জনতা, কারণ সবাই কমান্ড শোনেন নাই। তারা এটাকে লুটপাটের জন্য না, তারা এটাকে স্বৈরাচারী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ মানুষ মোজাম্মেল হক মন্ত্রী ছিলেন এবং তার বাড়িটাও স্বৈরাচারের একটা নিশ্চিতভাবে প্রতীক। সুতরাং সেটা ভাঙা যায়, সেটা লুটপাট করা যায়। ছাত্ররা হলে লুটপাট করলো না, ভাঙলো। আর কিছু চোর ডাকাত গিয়ে সেই নাম দিয়ে ভাঙবে, লুটপাট করবে। বাংলাদেশে এখন ছাত্র জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে যে কোনো কিছু করে ফেলার মতো একটা পরিস্থিতি আছে, সত্যিকার অর্থেই আছে। কয়েকদিন আগে, 2 বা 3 দিন আগে উত্তরার একটা থানাতে গিয়ে, কারা করেছিল জানি না, কিন্তু তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে থানা থেকে তাদের গ্রেফতারকৃত একজন ছাত্রকে